আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। 47তম বিসিএস এর আবেদন শুরু হতে যাচ্ছে 10 ডিসেম্বর 2024 থেকে। তো এই বিসিএস পরীক্ষায় আবেদনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ধাপটা সেটা হচ্ছে এর প্রথম ধাপ। এর যে আবেদনটা ঠিকমতো করা, এই আবেদনটা করার আগে অবশ্যই আপনি কোন কোন ক্যাডারে অ্যাপ্লাই করবেন এবং আপনার যোগ্যতা আছে কিনা এবং আপনার কখন আবেদন করতে হবে, এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে আসলে ভালো করে বুঝে বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি ভালো প্রিপারেশন নিলেন, কিন্তু সামান্য একটা ভুলের কারণে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। যে আপনি চাইলেন, পরবর্তীতে অ্যাপ্লিকেশন একটা ভুল হয়ে গেল, কিংবা আপনি জানতেন না একটা তথ্য, এটা আপনার জন্য অনেক দুর্ভাগ্যজনক একটা অবস্থার সৃষ্টি হবে। তো আজকের ভিডিওতে কোন কোন ক্যাডারে কতগুলো পোস্ট খালি আছে এবং আপনার আবেদন কখন এবং আবেদন কখন শেষ হবে, এসব নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন। যারা 47তম বিসিএস আবেদন করবেন তাদের জন্য ভিডিওটা কিছুটা হলেও উপকারী, আর যারা আবেদন করবেন না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে বাংলাদেশের যে 47তম বিসিএস এর যে বিজ্ঞপ্তিটা হয়েছে সেইটা। তো আমরা এইটা এখন একটু বুঝে বুঝে দেখব এবং আলোচনা করব আপনাদের সাথে। তো প্রথমেই বলি, 47তম বিসিএস এর আবেদন শুরু হচ্ছে 10ই ডিসেম্বর এবং সকাল 10টা থেকে এটার আবেদনটা শুরু হবে। এবং প্রথমে আপনাদেরকে দেখাবো যে কোন ক্যাডারে কতগুলো পদ আছে। চলুন শুরু করি। তো বিসিএস প্রশাসন বিসিএস প্রশাসন আপনার পদের নাম হচ্ছে সহকারী কমিশনার। তো এইটাতে সবচাইতে বেশি পদ আছে, এখানে 200টা পদ আছে। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে কি আপনার সাধারণ ক্যাডারের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। তো মোটামুটি এই যোগ্যতাটা সবারই থাকে, যারা অ্যাপ্লাই করে তারা সবাই জানেন, মোটামুটি সবাই পারবেন অ্যাপ্লিকেশন করতে। যারা আগ্রহী আমি আশা করছি। তো আসুন আমরা ক্যাডার গুলোর নাম এবং তাদের পদ সংখ্যাগুলো সেগুলো দেখি প্রথমে। তো বিসিএস প্রশাসনে আপনার 200টা সিট আছে। তারপর হচ্ছে আপনার বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব হিসাবে। তো এইটা খুবই কম্পিটিটিভ একটা পোস্ট, এখানে মাত্র 15টা পদ আছে। এইটা খুবই কম্পিটিটিভ। এইটা আসলে সবাই যারা পররাষ্ট্র আহ ক্যাডার হতে চায় তারা কিন্তু এটা সবসময়, বেশিরভাগ মানুষই কিন্তু এটা প্রথম চয়েসে পররাষ্ট্র ক্যাডারটা দেয়। এরপর হচ্ছে আপনার বিসিএস পুলিশ, যারা একটু পাওয়ার, যারা ইউনিফর্মটা খুব সুন্দর একটা ইউনিফর্ম চায় এবং দেশের জন্য কাজ করতে বেশি চ্যালেঞ্জের মোকাবেলা করতে চায়, তাদের জন্য পুলিশটা কিন্তু খুবই সুন্দর একটা চিন্তা ভাবনা হতে পারে। এবং এটাতে কিন্তু অনেকগুলো পদ আছে, 100 জন। এবং বিসিএস আনসার সহকারী পরিচালক হিসেবে শুরু করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার পদ আছে 8টি। বিসিএস নিরীক্ষা হিসাব সহকারী মহা হিসাব রক্ষক, এটা সিট আছে 23টা। এরপর হচ্ছে আপনার বিসিএস কর ট্যাক্স, যেটা সেটা সহকারী কমিশনার, এখানে সিট আছে 114টা। এটাও কিন্তু অনেক, 104টা সিট মানে কিন্তু অনেক। সরি, আমি মানে 114 বলছিলাম। 104টা সিট আছে, এটা কিন্তু অনেকগুলো সিট। তারপর হচ্ছে আপনার বিসিএস শুল্ক ও আবগারি, এখানেও সিট আছে 50টা, অনেকগুলো সিট আছে আপনার। এরপর হচ্ছে বিসিএস সমবায় এবং বিসিএস রেলওয়ে, এখানে চারটা চারটা করে সিট আছে। এরপর হচ্ছে আপনার বিসিএস তথ্যর মধ্যে কিন্তু আবার 3টা ভাগ আছে। সেটার মধ্যে হচ্ছে যে বিসিএস তথ্য সহকারী পরিচালক, তথ্য অফিসার অথবা গবেষণা কর্মকর্তা, সহকারী পরিচালক অনুষ্ঠান, বার্তা নিয়ন্ত্রক। তবে এর মধ্যে সহকারী পরিচালক এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে বেশি, 22টা। পরিচালক অনুষ্ঠান এটাতে 14 এবং বার্তা নিয়ন্ত্রক আছে 7টা। তো সব মিলে বিসিএস তথ্যতে আপনার 40টার উপরে সিট, অবশ্যই অনেকগুলো সিট আছে এখানে, ভালো। এরপর হচ্ছে বিসিএস ডাক, এটাতে 13 এবং পরিবার পরিকল্পনাতে আছে 62টা, অনেকগুলো কিন্তু এখানে। এবং বিসিএস খাদ্য, এটা শুধুমাত্র একটা পোস্ট। আমার মনে হয় যে এটাতে আরেকটু বেশি হওয়া উচিত ছিল, তাহলে ভালো হইতো। মাত্র একটা পোস্ট।
যাই হোক 627টা ক্যাডার, মানে জেনারেল ক্যাডারে আপনি যদি আবেদন করেন তবে সর্বমোট 627টা কিন্তু আপনার পোস্ট আছে। তো এরপর আসেন আমরা প্রফেশনাল ক্যাডার গুলা দেখি। প্রফেশনাল ক্যাডারের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে, সরি মানে সেম, বাট এটা হচ্ছে বিশেষ টেকনিক্যাল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে পাশ করবেন, এখানে ওই যেই সাবজেক্ট মানে এইটা হচ্ছে পরিসংখ্যান, তাই এখানে লিখছে যে পরিসংখ্যানের জন্য আপনি অর্থনীতি, পরিসংখ্যান, গণিতে প্রথম শ্রেণী স্নাতক সমমান জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় অথবা সমাজবিজ্ঞানের সমমানের ডিগ্রি অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী সমমান জিপিএ তে অনার্স ডিগ্রি। তো প্রফেশনাল ক্যাডারটা হচ্ছে আপনি যেই বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনার এটার মধ্যে কিন্তু আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার মানে সবাইকেই বোঝাবে এই টেকনিক্যাল ক্যাডার। তো এখানে যার যেটা যেই পোস্টের তাদের কথা বলা হয়। এটা হচ্ছে প্রথমে হচ্ছে বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা। এখানে পদের সংখ্যা হচ্ছে 7টি। এরপর আসছেন আপনার বিসিএস রেলওয়ে। এই রেলওয়ে প্রকৌশলী, এখানে আপনার সরকারি নির্বাহী প্রকৌশলী, যন্ত্র প্রকৌশলী, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক। এখানে অনেক ইঞ্জিনিয়ার, সবগুলো ইঞ্জিনিয়ারদের জন্য, যেমন এখানে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো পুরকৌশল, এখানে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং, যন্ত্র কৌশল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা, তো তড়িৎ কৌশল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, এই সব ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের জন্য এগুলা। তারপর সহকারী বিদ্যুৎ প্রকৌশলী, এটাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো এরপরে আসেন বিসিএস সড়ক ও জনপথ। তো এখানে সহকারী প্রকৌশলী সিভিল, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, এটা সিভিল। তারপরে আপনার বিসিএস তথ্য, এটা হচ্ছে সহকারী বেতার প্রকৌশলী, এটার সিট কিন্তু অনেক। অন্যান্য যে কোনো এখন পর্যন্ত যতগুলো দেখলাম, এখন শুরু থেকে শুরু করি যদি, পরিসংখ্যানে ছিল 7টা। এরপর আপনার বিসিএস রেলওয়ে, এখানে দেখেন 4টা, 2টা, একটা, একটা, 3টা, একটা, সেই হিসাবে করলে কিন্তু বিসিএস তথ্য এবং এটা সিট সংখ্যা 25টা। এবং এখানে কিন্তু যারা পলিতে অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও যারা অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন বিসিএস তথ্যের জন্য। এরপর হচ্ছে আপনার বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল, এখানে আছে 5টা সিট। এরপর হচ্ছে বিসিএস বন বিভাগ, এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বনবিদ্যা বা বিসিএস কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এসব নিয়ে যারা পড়াশোনা করে তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও 5টা সিট আছে। এরপর হচ্ছে বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা, এখানে কিন্তু অনেকগুলো সিট আছে, 30টা। কোনো বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ক অনার্স সহ ডিগ্রি যদি থাকে। এরপর হচ্ছে বিসিএস পশু, ভেটেরিনারি, যারা ভেটেরিনারি সার্জন, ভেটেরিনারি লেকচারার, স্টোর অফিসার সম্মানের পদ, এটা কিন্তু অনেকগুলা পদ আছে। যারা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে তাদের জন্য কিন্তু বিসিএস এ একটা ভালো সুযোগ, তাদের এখানে কিন্তু 45টা সিট আছে। এরপর হচ্ছে আপনার বিসিএস আরো আছে 9টা, ওয়াও, বিসিএস পশু সম্পদ, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, প্রাণী পুষ্টি কর্মকর্তা অফিসার হিসেবে এখানে কিন্তু আপনার দেখেন এখানে 9টা, তার মানে অনেকগুলো সিট আছে। এবার আসেন, আমার মনে হয় যে বিসিএস প্রশাসনের পর সবচাইতে বেশি সিট মনে হয় এখানে বিসিএস কৃষি। বিসিএস কৃষি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিএসসি কৃষি অনার্স, যে বাংলাদেশে যে সমস্ত যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকেই ভাবে যে ওনাদের অনেক অপরচুনিটি কম, কিন্তু আসলে না, দেখেন বিসিএস এ কিন্তু মোটামুটি কৃষিতে অনেক অনেক মানুষকে নিবে, 168টা সিট আছে এটার মধ্যে। তার মানে অনেক, 168, অন্য কিছুর সাথে তুলনা করলে এটার মধ্যে অনেক কিছু। তারপরে দেখেন মৃত্তিকা উন্নয়ন বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে আছে একটা। এখানে আবেদন করতে হলে যারা এগ্রিকালচার ইন সয়েল সায়েন্সে পড়েছেন, এগ্রিকালচার ইন সয়েল কেমিস্ট্রি, তারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা, এখানে 52টা সিট আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি, অর্থনীতি সম্মান, কৃষি ব্যবসা, মানে কৃষি নিয়ে যদি পড়েন, অনেকে ভাবে যে আমি কৃষি নিয়ে পড়াশোনা করছি, আমার ফিউচার নাই বা সরকারি চাকরিতে আমার কোনো ব্যবস্থা থাকবে কিনা। দেখেন বিসিএস এর ক্ষেত্রে কিন্তু আপনাকে কৃষিতে অনেকগুলো সিট আছে। দেখেন বিসিএস এখানে কৃষি প্রথমে বললাম 168, এদিকে এরপর আবার এদিকে দেখেন একটা মৃত্তিকা উন্নয়ন, এখানে আবার 52টা, মানে আপনি কৃষি নিয়ে পড়াশোনা করলে কিন্তু আপনার আসলে
অনেক অপরচুনিটি আছে। বিসিএস এ আপনার অনেকগুলা সেক্টর। হ্যাঁ, আসলে একটা কথা বলতে ভুলেই গেছি। আমি বিসিএস স্বাস্থ্যের কথা ভুলে গেছিলাম। আপনি যদি ডাক্তার হন, এই বিসিএস টা বলতে গেলে আপনারই। কারণ দেখেন এই যতগুলা সিট আছে বিসিএস সহকারী সার্জন 1331 জন, এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি। ডেন্টাল আছে 30 জন, এটা কম ডাক্তার অন্যান্য সাথে। এবং মেডিকেল অফিসার বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি। তো ডাক্তারদের জন্য যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু 1361, প্রায় 1500টার মতো। মানে এখানে বিসিএস এর 50% সিট ডাক্তারদের জন্যই আছে। তো আপনি যদি ডাক্তার হন আমার মনে হয় আপনার জন্য রাস্তাটা বেশি খোলা বিসিএস এর ক্ষেত্রে। যাই হোক, সকল ডাক্তারদের জন্য শুভকামনা থাকলো। এরপর হচ্ছে বিসিএস গণপূর্ত, বিসিএস প্রকৌশলী সিভিল, পুরকৌশল, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি 5টা, সহকারী প্রকৌশল, এই যে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 20টা পোস্ট আছে। এটা ভালো, এখানে অনেকগুলো পোস্ট পাইছি, পোস্ট আছে আর কি। যাই হোক, এরপর হচ্ছে বিশেষ সাধারণ শিক্ষা, শিক্ষা যা ক্যাডারে যারা আসতে চান, শিক্ষা ক্যাডারটা কিন্তু কিছুটা অন্যান্য ক্যাডারের চাইতে অনেকটা রিল্যাক্সে চলে। হ্যাঁ, বিশেষ শিক্ষা ক্যাডার যারা তাদের হয়তো আপনার গাড়ির ফ্যাসিলিটিটা থাকে না বা সেই ক্ষমতাটা থাকে না, কিন্তু তাদের কিন্তু সুযোগ সুবিধা এবং লাইফটা কিন্তু অনেক আরামের হয়। যারা সাধারণত পিওর সাবজেক্ট গুলোতে পড়াশোনা করে, বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন এই সাবজেক্ট গুলোতে পড়ে, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। যেমন বিসিএস সাধারণ শিক্ষা দেখেন, আপনি বিসিএস সাধারণ শিক্ষা বাংলাতে 132 জন শিক্ষক নিচ্ছে। আপনি কলেজের শিক্ষক হিসেবে সরাসরি যোগদান করতে পারবেন নবম গ্রেডের চাকরিতে। এটা খুব ভালো একটা সুযোগ সুবিধা। দেখেন, কোনো বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী সমমানের জিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। মানে আপনার অনার্স মাস্টার অনার্স থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, এটা সমস্যা নাই। দেখেন, ইংরেজির জন্য আপনার 77টা, রাষ্ট্রবিজ্ঞান 90, দর্শন 48, অর্থনীতি হচ্ছে আপনার 63, প্রাণীবিদ্যা 15, ইতিহাস 30, সমাজ কল্যাণে 15, রসায়নে 45, ইসলামী শিক্ষা 15, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 32, পদার্থবিজ্ঞানে 37, উদ্ভিদ বিজ্ঞানে 30, সমাজবিজ্ঞান 15, গণিতে 42, ভূগোল 16, হিসাব বিজ্ঞান 42, মার্কেটিং এ 10, ব্যবস্থাপনা 42, ফিনান্স এবং ব্যাংকিং এ 20, মনোবিজ্ঞানে 10, এবং অনেকে দেখেন পরিসংখ্যান, এখানে আবারও প্রভাষক পরিসংখ্যান আছে, এখানে 25, এখানে কৃষিতে প্রভাষক কৃষি বিজ্ঞান 5, গার্হস্থ্য অর্থনীতি 6, সংস্কৃত 5, তথ্য প্রযুক্তি 50, প্রভাষক খাদ্য এবং পুষ্টি 2। শিক্ষা ক্যাডার শুধু কলেজের ক্ষেত্রে কিন্তু আপনার 919টা সিট আছে, 29টা সিট আছে। এছাড়া বিশেষ সাধারণ শিক্ষা সরকারি কলেজ, প্রশিক্ষণ কলেজ, যেটা প্রশিক্ষণ কলেজ আছে, সেখানেও কিন্তু আসলে শিক্ষকদের দরকার আছে। তো এখানেও তো যদিও পদগুলো কম, এখানে মাত্র 900টা আছে এবং এখানে শুধু ভূগোল, শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতির জন্য। তো যারা এই 4টা সাবজেক্ট নিয়ে পড়েন তারা এখানে একটু অ্যাপ্লাই করবেন। কারণ ভাববেন না যে সিট কম আছে, হয়তোবা আপনার মতো এরকম অনেকেই ভাবতেছে তারা অ্যাপ্লাই করে না, বাট অবশ্যই অ্যাপ্লাই করবেন। এরপর হচ্ছে বিশেষ সাধারণ শিক্ষা মাদ্রাসা আলিয়া বোর্ড, এখানেও আপনার হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি। দেখেন এই যে পদার্থ বিজ্ঞান, বাংলা, ইংরেজি সবাই কিন্তু দুইটা দুইটা করে সিট আছে। তো এই শিক্ষা ক্যাডারটাকে অনেকে আবার অনেক মানুষ মনে করে যে শিক্ষা ক্যাডার আর এখানে তো পাওয়ার নাই, কিন্তু শিক্ষা ক্যাডারে কিন্তু আপনার শান্তি আছে। পাওয়ার একটু কম হইলেও, গাড়ির ফ্যাসিলিটি না থাকলেও কিন্তু শান্তি আছে। এই যে প্রভাষক রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, আইসিটি, অনেকগুলা পোস্ট ভালোই আছে এখানেও, 27টার মতো এই মাদ্রাসার ক্ষেত্রে। এরপর হচ্ছে বিশেষ কারিগরি শিক্ষা, কারিগরিতেও আপনার অনেকগুলা পোস্ট থাকে। তো বিসিএস কারিগর, ইনস্ট্রাক্টর টেক ডিজাইন বা গ্রাফিক ডিজাইন, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এইগুলাতে আপনার যেমন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমানের ডিগ্রি, বিটেক, বিএসসি এসব থাকে। তারপরে নন টেক বাংলা, দেখেন এখানে আবারও চাইছে নন টেক বাংলা, টেকনিক ইনস্টিটিউট। তারপরে দেখেন ইংরেজি চাইছে, অ্যাকাউন্টিং চাইছে, ম্যানেজমেন্ট চাইছে, ইলেকট্রিক্যাল, অনেকগুলাই চাইতেছে। দেখেন আবার প্রভাষক টিচার্স ট্রেনিং কলেজ,
কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে যে যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করছে, এখানে কতগুলা টোটাল 12টা। সো বিভিন্ন ক্যাডার সমূহের মধ্যে শূন্য পদের সংখ্যা 1 2 3 4 সবগুলো যোগ করে কত আপনার 3487 জন। মানে এবার বছরের বিসিএস যদিও আপনার বিসিএস স্বাস্থ্য বা ডক্টর যারা তারা অলরেডি অর্ধেক নিয়ে নিতেছে। তো তারপর আমি বলবো যে অনেক সিট আছে, যদি আপনি ডক্টরদের 1500 সিট বাদও দেন তারপরও 2000 মানে 1900 প্রায় 2000-এর কাছাকাছি কিন্তু সিট আছে, তার মানে ভালো একটা সুযোগ সুবিধা। হ্যাঁ, আর এই যে বিশেষ নির্দেশনা কি দেখেন, নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে, এটা অবশ্যই। ইকুইভ্যালেন্স সনদ যারা মনে করেন বিদেশে পড়াশোনা করছেন তারা ইউজিসি থেকে আপনার সার্টিফিকেট ইকুইভ্যালেন্স করে নেবেন। যদি ইকুইভ্যালেন্স সম্পর্কে জানতে চান তো আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর বিজ্ঞপ বিজ্ঞাপিত ক্যাডার সমূহের জন্য কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবে না। এটা বলেই দিচ্ছে, আমি তো বিদেশি ডিগ্রির কথাটা বলেই দিলাম। ইকুইভ্যালেন্ট সনদের জন্য মেডিকেল ডিগ্রিধারীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ডিবিএম, ডিগ্রিধারীদের ক্ষেত্রে ভেটেরিনারি কাউন্সিল এবং অন্যান্য বিষয় ডিগ্রিধারীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো। একইভাবে ভিন্ন নামের কোনো ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। সত্যায়িত কপি জমা দেওয়ার পাশাপাশি উক্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তো এই জিনিসটা মনে রাখবেন। অবতীর্ণ পরীক্ষার প্রার্থীর যোগ্যতা, এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন। কোন যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি 47তম বিসিএস পরীক্ষা 2024 অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং তা যদি ওই পরীক্ষার ফলাফল 47তম বিসিএস পরীক্ষার 2024-এর আবেদনপত্র জমা দেওয়ার অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। মনে করেন যারা অনার্স ফাইনাল ইয়ার দিয়ে দিচ্ছেন, রেজাল্ট হয়ে যাবে বা রেজাল্ট হয় নাই, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন যে কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক, অনার্স, মাস্টার্স পর্যায়ে সকল লিখিত পরীক্ষা বিসিএস 47তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে, মানে 31/12/2024 খ্রিস্টাব্দের মধ্যে সম্পূর্ণভাবে শেষ। মানে আপনি পরীক্ষা টরীক্ষা দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার হয়তো রেজাল্টটা বের হয়নি, তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আপনি ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে পড়েন, আপনি তাহলে আর অ্যাপ্লাই করতে কিন্তু পারবেন না। যাই হোক, ওইটা ইম্পর্টেন্ট ছিল। আর অনলাইনে 47তম বিসিএস এর পরীক্ষার আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের সময় আগামীকাল সকাল 10টা থেকে এই যে ডিসেম্বর মাসের 10 তারিখ সকাল 10টা থেকে এটার আবেদনটা শুরু হবে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ বাংলাদেশ সময় রাত 11টা 59 মিনিট, মানে রাত 12টায়, 12টা বলা ঠিক না, 1 মিনিট অনেক কিছু, 11টা 59। তো যারা অ্যাপ্লিকেশন করবেন তা আমি বলবো যে প্লিজ আগে আগেই করেন, শেষ মুহূর্তে শেষ মিনিটের জন্য রাখবেন না। আর আবেদন ফি, যদি এটা শুরুর দিকে দিছিল, তো এই জন্য আমি বলবো যে আবেদন ফি কমায় দিছে, এখন আপনার 200 টাকা করে ফেলছে আবেদন ফি বিসিএস এর ক্ষেত্রে। আর হচ্ছে বয়স সীমা, এই যে বয়স সীমা দেখেন 1লা নভেম্বর 2024 তারিখে সকল প্রার্থীর বয়স 21 থেকে 32 বছর। মানে আপনার বয়স যদি 21 বছরের কম হয় এবং 32 বছর বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। যে লিখেই দিচ্ছে প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনের গ্রহণযোগ্য হবে না। এবং নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের নাগরিক। তবে সরকার পূর্বানুমোদিত কি লেখছে আবার, সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। যাই হোক, এই জিনিসটা জানি না বিদেশি বিয়ে করলে কেন আবেদন করতে পারবে না। তো আমার মনে হয় যে বিদেশি মানুষ বিয়ে করতেই পারে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে কথা না বলে এরপর আর কোনো সমস্যা নাই, এগুলো সবাই জানেন মোটামুটি, অনলাইনে আবেদনের পদ্ধতি সবাই জানেন। তো সব যেভাবে নরমালি টেলিটকের মাধ্যমে আপনারা আবেদন করেন ওই সবকিছুই দেওয়া আছে, এগুলো নরমাল জিনিস।
আর সব অবশ্যই যেই তথ্যগুলো দিবেন সেগুলো অবশ্যই সত্য তথ্য দিবেন, কোনো মিথ্যা তথ্য দিবেন না। কারণ কোনো কারণে যদি ধরা খান কিন্তু এটা কিন্তু একদম আপনার জন্য খুব খারাপ হয়ে যাবে। কারণ পরবর্তীতে আপনি এটা মানে আপনি বাতিলও হয়ে যেতে পারে। আপনি যদি রিটেনে টিকেনও, পরবর্তীতে ভাইভাতে শেষ পর্যন্ত আপনাকে বাদ দিয়ে দিতে পারে। তো কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। ছবি এবং স্বাক্ষর আপনারা সবাই জানেন সরকারি চাকরির ক্ষেত্রে যে নিয়মটা, যে দৈর্ঘ্য প্রস্থ ৩০০ × ৩০০ পিক্সেলের যে ইটা দিতে হয় ছবিটা, এবং ৩০০ × ৮০ দৈর্ঘ্য প্রস্থের সিগনেচারটা দিবেন ওইভাবে করে। এবং যারা যারা আহ, প্রতিবন্ধী আছেন তাদের জন্য তো আগে ছিল ১০০ টাকা, যেটা উঠাই দিচ্ছে, এটা এখন ফ্রি করে দেওয়া হয়েছে। ফ্রি দেওয়ার পদ্ধতি এটা সবাই দেখে দেখে নিতে পারবেন। প্রবেশপত্র, একাধিক ফর্ম, হ্যাঁ একাধিক ফর্ম কেউ পূরণ করবেন না, এটা অবশ্যই এটা বলার অপেক্ষা থাকে না, জানেন সবাই। তারপরে বললাম, অলরেডি যারা বিশেষ পরীক্ষা দিচ্ছেন তারা জানেন, যারা নতুন দিবেন তাদের জন্য বলে দিলাম। এবং মৌখিক পরীক্ষার সময়টা আমি বলবো না, কারণ অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। আর মৌখিক পরীক্ষার সময় আসলে, মৌখিক পরীক্ষার সময় আলাদা করে আপনাকে বলাই দিয়েছে যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কমিশনের এই পিএসসির ওয়েবসাইট থেকে 47তম বিসিএস এর জন্য অনলাইনে পূরণকৃত বিপিএসসি ফর্ম 1 নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময় ডাউনলোড করে সংগ্রহ করবেন। এরপরে আলাদা আরো আছে, তো যাই হোক ওইটা আলাদা। তো ওইটা হলো অন্য সময়। বিসিএস সম্ভাব্য তারিখটা কবে? বিসিএস এর জন্য আপনার সম্ভাব্য তারিখ হচ্ছে মে মাসে আপনার এটা হবে। পরীক্ষার সম্ভাবনা খুবই বেশি। তো ভালো করে পড়াশোনা করেন। এবং প্রিলিমিনারি হচ্ছে আপনার 200 নাম্বারের হবে। তো প্রিলিমিনারি সেটা সবাই জানেন। এবং এটার মধ্যে কি কি থাকবে: বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, যেগুলো জানেন। তো এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। পরীক্ষার কেন্দ্র অবশ্যই যে যেই জেলা থেকে করবেন সেখানেই প্রিলিমিনারিটা সেখানেই হবে। তবে প্রার্থী পছন্দের কোনো কেন্দ্রে প্রিলিমিনারি টেস্ট বা লিখিত অনুষ্ঠান সম্ভব না হলে কমিশন কর্তৃক নির্ধারিত অন্য কেন্দ্রে প্রার্থীকে প্রিলিমিনারি টেস্ট বা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তবে মৌখিক পরীক্ষাটা ঢাকাতেই হয়, তো এটা নিয়ে কোনো কথা নাই। আর আপনার রিটেন, এগুলো নিয়ে এখন আলোচনা করব না, যেহেতু প্রিলিমিনারি। তো ফার্স্টে প্রিলি পরীক্ষা দেন, আমরা এগুলো নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো, এমনি ভিডিও বড় হয়ে গেছে। তো সিলেবাসও দেওয়া আছে, প্রিলিমিনারি সিলেবাসটা আপনি দেখতে পাবেন। আমরা সিলেবাস নিয়ে একটা কথা বলবো এরপরে। আর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, তবে বিসিএস আবেদন করে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে যারা পুলিশ এবং আনসারে আবেদন করেন মহিলা এবং পুরুষের ক্ষেত্রে। ন্যূনতম যে উচ্চতাটা ১৬২.৫৬ সেন্টিমিটার, এবং মহিলাদের ক্ষেত্রে ১৫২.৪০ সেন্টিমিটার। এর নিচে যদি কেউ থাকেন, আমার মনে হয় পুলিশ এবং আনসারে আপনারা অ্যাপ্লাই করাটা ঠিক হবে না এবং আবেদন করবেন না। কারণ এইটা একটু সেনসিটিভ এই জায়গাটাতে, পুলিশ এবং আনসার। তো এই জায়গাটাতে ওনারা একটু স্ট্রিক্টেড। তো এর উপরে যত হন কোনো সমস্যা নেই, কিন্তু ১৬২.৫৬ সেন্টিমিটার এর নিচে হইলে কিন্তু আপনি যদি রিটেন উত্তীর্ণ হন ভাইবা, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। আপনি তখন কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে আপনার মেডিকেলে। তো এই জিনিসটা চিন্তা করবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস, তাই এটা মেনশন করলাম। আর হচ্ছে আপনার নন ক্যাডার, যারা ক্যাডার হবে আর কি, কিন্তু তারপর অনেকে টিকবে ভাইভাতে, তারপর দেখা যায় সিট না থাকার কারণে তাদের অনেককেই নন ক্যাডারে পাঠিয়ে দেওয়া হয়। তো নন ক্যাডার অনেকগুলো পদ আছে, ২০১টার মতো। এর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা, খাদ্য অধিদপ্তর, খাদ্য নিয়ন্ত্রক সমমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সমমান, তারপর হচ্ছে সমবায় অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ কি কৃষি মন্ত্রণালয় আছে, জাতীয় কৃষি একাডেমিক প্রশিক্ষণ একাডেমি। তো যাই হোক এইগুলা আছে, এখানে অনেকগুলা পোস্ট আছে, তো এখানে ২০১টা। তো সবাই আসলে ক্যাডার হইতে চায়, নন ক্যাডারটা আসলে কেউই হইতে চায় না, কিন্তু তারপরও নন ক্যাডার খারাপ না। একটা ভালো সরকারি চাকরি, নবম গ্রেডের চাকরি অবশ্যই ভালো, কিন্তু সবারই একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে সবাই ক্যাডার হবে। তো সবাই ক্যাডার হোক, সেই জন্য সবার জন্যই আমার শুভকামনা থাকলো। এবং সবাই খুব সুন্দর করে আবেদনটা শুরু করে দেন। বিসিএস এর সিলেবাস নিয়ে অন্য ভিডিওতে আবার আলোচনা করব। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।